হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ সেকেন্ড সেমিস্টার বাংলা সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো। বাঁকুড়া এবং কল্যাণী ইউনিভার্সিটির বাংলা মেজর এবং মাইনর স্টুডেন্টসদের জন্য বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগের কাব্য কবিতা থেকে কাজী নজরুল ইসলামের উপর যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরটি দেওয়া হয়েছে তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অতি গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নিও। এই প্রশ্নোত্তরটি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, অতএব তোমরা এটা অতি অবশ্যই তৈরি করে নেবে। এখন আমরা দেখি প্রশ্নোত্তরটি। প্রশ্ন হচ্ছে, কাজী নজরুল ইসলামের কাব্যের মূল্যায়ন করো। আধুনিক বাংলা কাব্যধারায় নজরুল ইসলামের ঐতিহাসিক ভূমিকা তার প্রধান কাব্যগ্রন্থগুলির আলোচনার সাহায্যে পরিস্ফুট করো, অথবা বিদ্রোহী কবি নজরুল ইসলামের কাব্যের পরিচয় দিয়ে তার কাব্য বৈশিষ্ট্য সংক্ষেপে উল্লেখ করো, অথবা বাংলা কাব্য কবিতার ধারায় কাজী নজরুল ইসলামের স্থান নির্ধারণ করো। এবার আমরা উত্তরটা দেখি। রবীন্দ্র যুগ এবং রবীন্দ্রোত্তর যুগের কবিদের মধ্যে জনপ্রিয়তায় সম্ভবত কাজী নজরুল ইসলামই শীর্ষস্থান অধিকার করে আছেন। বস্তুত রবীন্দ্রনাথের সঙ্গে কবিরূপে যে নামটি সমস্বরে উচ্চারিত হয়ে থাকে সে নামটি অবশ্য নজরুল, যদিও এর যথার্থ বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। প্রথম মহাযুদ্ধকালে নজরুল সৈন্যদলে যোগদান করেন এবং এই অবস্থাতেই 1919 খ্রিস্টাব্দে তাঁর মুক্তি নামে প্রথম কবিতা প্রকাশিত হয়। 1921 খ্রিস্টাব্দে বিজলী পত্রিকায় নজরুলের বিদ্রোহী নামক কবিতাটি প্রকাশিত হবার পরই তিনি পাঠক মহলে প্রভূত সাড়া জগাতে পেরেছিলেন। তদবধি তিনি নিজেও বিদ্রোহী কবি রূপেই পরিচিত হয়ে আসছেন। এবার আমরা দেখি, কাজী নজরুল তাঁর কাব্যজীবনের গোড়ার দিকেই রবীন্দ্রনাথের সস্নেহ সান্নিধ্য লাভ করেছিলেন। তাঁর ব্যক্তিজীবনে ও কাব্যে রবীন্দ্র প্রভাব থাকলেও তাঁর কাব্যের প্রধান ধারাটি ছিল সম্পূর্ণ স্বতন্ত্র। তিনি একটি ধূমকেতুর মতো আবির্ভূত হয়ে যেন প্রচলিত সমস্ত বিধিবিধান ভেঙে চুরে দিতে চেয়েছেন। আবেগ ও উন্মাদনায় সঞ্চিত তিনি যুব জনমনে এমন আলোড়ন সৃষ্টি করতে চান যা প্রচলিত রাজশক্তি, সামাজিক কাঠামো, অর্থনৈতিক বুনিয়াদ সমস্ত কিছুকে আমূল পরিবর্তিত করে দেবে। এবার আমরা দেখি রচনাবলী। কাজী নজরুল ইসলামের রচনাগুলি আমরা দেখি। নজরুল প্রধানত কবি, তবে গদ্য রচনায়ও তিনি অকৃপণ ছিলেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে রয়েছে অগ্নিবীণা, ব্যথার দান, এটা গল্প 1922 সালের, বিষের বাঁশি, ভাঙার গান সাম্যবাদী 1925, ছায়ানট 1925, সর্বহারা 1926, ফণী মনসা, বাঁধনহারা, এই বাঁধনহারা একটা উপন্যাস 1927 সালের, চক্রবাক, প্রলয় শিখা ইত্যাদি। কবি নজরুলের যথার্থ কৃতিত্ব প্রকাশ পেয়েছে বিভিন্ন ধরনের সঙ্গীত রচনায়। তার রচিত সঙ্গীতের সংখ্যা অসংখ্য। নিম্নোক্ত গ্রন্থগুলিতে তার বহু সঙ্গীত সংকলিত হয়েছে। সম্ভবত এর বাইরেও রয়েছে অজস্র। দোলন চাপা 1923, পুবের হাওয়া, সিন্ধু হিন্দোল, চক্রবাক, সন্ধ্যা প্রভৃতি কাব্যগ্রন্থ ও বুলবুল, চোখের চাতক, বনগীতি, গীতি শতদল প্রভৃতি গীতি সংকলন। এবার আমরা দেখি কাব্যের পটভূমি।
ঘটনাবহুল নজরুলের জীবনের মতোই তাঁর কাব্যের পটভূমিও বৈচিত্র্যময়। বিষয় বৈচিত্র্যে ও কল্পনায় নজরুলের কবিতা সমৃদ্ধ। তাঁর কবিতাসমূহকে সাধারণভাবে দুটি ভাগে বিন্যস্ত করা যায়। এক হচ্ছে বিষয়নিষ্ঠ ও বক্তব্য প্রধান এবং দুই হচ্ছে ব্যক্তিনিষ্ঠ ও কল্পনা প্রধান। প্রথম পর্যায়ের কাব্য কবিতার মধ্যে সমাজের রাজনৈতিক অবস্থা ইত্যাদি বিষয়ে নানা সমস্যা, বিদ্রোহ, বিক্ষোভ, অভিযোগ, স্বদেশ, যুদ্ধ ঘোষণা প্রভৃতি দেখা যায়। আর দ্বিতীয় পর্যায়ে বিশুদ্ধ লিরিক বা কবি মনের ভাবোচ্ছ্বাস, ব্যক্তিময়তা প্রাধান্য পায়। বিদ্রোহ ও সমাজ ভাবনা। বাংলা সাহিত্যে নজরুলের আবির্ভাব বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে। বস্তুত তার সমগ্র কাব্যচেতনার মধ্যে বিদ্রোহী বরাবর সচেতনভাবে ধরা দিয়েছে। তাঁর এই বিদ্রোহের পশ্চাতে দেশাত্মবোধের প্রেরণা ছিল নিশ্চিতই, কিন্তু তাই সব নয়। তার বিদ্রোহ যাবতীয় সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে। তার আবেগ উদ্বেল হয়ে উঠেছে যেখানে কোনো প্রকার ভেদবুদ্ধি দেখেছেন তারই বিরুদ্ধে। তা রূপ পেয়েছে জাতপাতের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ধনী দরিদ্রের বৈষম্যের বিরুদ্ধে। এমনকি তিনি বলেন, আমি সাম্যের গান গাই, আমার চোখেতে পুরুষ নারীতে কোনো ভেদাভেদ নাই। নজরুলের বস্তুনিষ্ঠ ও বক্তব্যপ্রধান কবিতাগুলির মধ্যে বিদ্রোহী, ফরিয়াদ, সাম্যবাদী, দেবতা, কান্ডারি হুঁশিয়ার প্রভৃতি উল্লেখযোগ্য। এইসব কবিতার মধ্যে রাজনৈতিক চেতনা ও বিদ্রোহের দীপ্তি ও দাহ যুগমানসের বৈশিষ্ট্যরূপে প্রকাশ লাভ করেছে। আমার কৈফিয়ত কবিতায় তিনি স্পষ্টই বলেছেন, প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। বিদ্রোহী কবিতায় তীব্র চিৎকারে ঘোষণা করেছেন, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না। এবার আমরা শব্দপ্রয়োগ দেখি। শব্দ ব্যবহার বিষয়ে নজরুল এক প্রকার সহজ স্বাচ্ছন্দ্য বোধ করতেন বলেই ভাব অনুযায়ী শব্দ প্রয়োগে তিনি ছিলেন নিরঙ্কুশ। প্রয়োজনীয় ক্ষেত্রে তিনি নির্দ্বিধায় প্রচুর আরবি, ফার্সি ও হিন্দি শব্দ যেমন ব্যবহার করেছেন, তেমনি করেছেন তৎসম, তদ্ভব ও দেশি শব্দের ব্যবহার। ফলত তাঁর রচনারীতি প্রয়োজন মতো তেজস্বিতা এবং মাধুর্য লাভ করলেও তিনি সর্বত্র শব্দ ব্যবহারে ভারসাম্য বজায় রাখতে পারেননি। তার ফলে আবার অনেক সময় কবিতায় স্বচ্ছতা এবং সবলতা ক্ষুণ্ণ হয়েছে। ছন্দ ব্যবহারেও নজরুলের ছিল অপরিসীম দক্ষতা। এবার শিশু বিষয়ক আমরা দেখি। কাজী নজরুল বেশ কিছু শিশু বিষয়ক কাব্য কবিতা নাটক রচনা করেছেন। তাঁর খুকু ও কাঠবিড়ালি, প্রভাতী, লিচুচোর, ঝুমকোলতায়, জোনাকি, মোটুক মাইতি, বাটকুল রায়, ঘুমপাড়ানি গান, আমি যদি বাবা হতাম, বাবা হতো খোকা, সাত ভাই চম্পা, শিশুর জাদুকর ইত্যাদি কবিতাগুলি এই পর্যায়ে উল্লেখযোগ্য। সর্বশেষে বলতে হয়, বাংলা কাব্য কবিতার জগতে জনপ্রিয়তা এবং প্রতিভার দিক থেকে যারা রবীন্দ্র কাব্য পরিমণ্ডলের বাইরে কাব্য সাধনা করেছিলেন, তাদের মধ্যে সর্বাগ্রে নাম করতে হয় নজরুলের। কাব্য আলোচনার ক্ষেত্রে নজরুলের কিছু ত্রুটি বা অপূর্ণতার কথা উল্লেখ করা হলেও অপর একটি ক্ষেত্রে তাঁর কৃতিত্বের কথা অস্বীকার করবার উপায় নেই। তার মোট কবিতার সংখ্যা নিরূপণ করা সম্ভব নয়, তবে গজল, প্রেম সঙ্গীত এবং ইসলামী সঙ্গীত রচনায় যে তিনি তার কবিতা অপেক্ষা সাফল্যের পরিচয় দিয়েছেন তা সন্দেহাতীত। যুগাবসানেও
এই সঙ্গীগুলি তাকে অমরত্ব দান করবে। তাহলে স্টুডেন্টস, এই প্রশ্নোত্তরটি তোমরা অতি মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে তৈরি করে নিও। আর স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।